আজকে ভাবলাম সারাদিন আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন প্রায় 10টা বাজতে যায়, তো ঘুম থেকে উঠেছি ওই 9টা নাগাদ। উঠে একটু বিছানায় এদিক ওদিক করছিলাম, ফোন ঘাঁটছিলাম, এটা ওটা করতে করতে 10টার কাছে বেজে গেছে। তো ওগুলো পরিষ্কার করবো, বাকি সমস্ত কাজগুলো সারবো, সেরে নিয়ে তারপরে রান্না বসাবো। সকালবেলা সাধারণত কাজ বলতে আমার বেশি কিছু কাজ থাকে না। ঘুম থেকে উঠে ওই ঘরদোরগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে মাঝে নিই, ব্যাস এইটুকানি। নিয়ে তারপর স্নান টান করে ঠাকুরের দিই, এর বেশি আমার কাজ থাকে না। কিন্তু আজকের কাজটা একটু বেশি, কারণ আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, তাই বিছানা গোছানো, বাকি অন্যান্য কাজের দিক থেকে ওর আবার একটু সকালে টিফিন করে দেওয়া, সব দিক থেকে আজকের আমার কাজটা একটু বেশি। তো আমার হাজব্যান্ড আজ সকালে তাড়াতাড়ি উঠেছে বলছি, কারণ ও সাধারণত ঘুম থেকে উঠেই 3টে সাড়ে 3টে বা কখনো কখনো 2টো, এর আগে উঠতে পারে না, কারণ ও নাইট শিফট থাকে। নাইট শিফট মানে ওই রাত 9টা থেকে আর ভোর 3:30 পর্যন্ত, মানে বুঝতেই পারছো প্রায় সারা রাত, প্রায় হয়তো ঘন্টা 2-3 কম। যাই হোক, তো সেখান থেকে ডিউটি করে শুতে শুতে ওর প্রায় 4টে-5টার কাছে বেজে যায়। আবার কোনো দিন মানে যেদিন করে অফিস যায় সেদিন করে তো অফিস থেকে ফিরে আরও টাইম লাগে, মানে একটু টিফিন করে তারপরে শোয়, হাত মুখ ধোয়, এই সব কিছু। তো ওর তো তখন প্রায় 6টাই বেজে যায়, মানে সকাল বলতে পারো। আর আমার এইরকমভাবে ঘর মোছা দেখে তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি কেন এরমভাবে ঘর মুছি, মফ ইউজ করছি না। আসলে রুমেতে, মানে আমাদের যে রুমেতে এসেছিলাম এখানে একটা মফ ছিল, কিন্তু আমি কখনো ইউজ করিনি, কারণ এইভাবে ঘর মুছলে না আমার ঠিক মনে হয় যেন ঘরটা ঠিকঠাক পরিষ্কার হলো। মফ দিয়ে ঘর মুছে আমার ঠিক পোষায় না। আর তাছাড়া এটাতে একটা শরীরের এক্সারসাইজও হলো, মানে এক্সারসাইজের যেরকম কাজ হয় আর কি, কতকটা এক্সারসাইজের মতনই কাজ হলো। তো সেই জন্যে। আর কাল রাত্রে না রান্নাবান্না করে রেখে আমি ঘরদোর কিচ্ছু পরিষ্কার করি, মানে রান্নাঘরটা আর কি কিছুই পরিষ্কার করিনি। তো সেই কারণের জন্য আজকের এই কাজটাও আছে একটু এক্সট্রা। আমি রান্নাবান্না করে সাধারণত রাত্রে বাসন-কোসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই। তবে কালকের প্রচুর বাসন পড়েছিল আর খেতে অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু ও অফিস গিয়েছিল, অফিস থেকে এসে ফের আবার খাওয়া দাওয়া করেছিলাম, সেই কারণের জন্যই আর কি রাত হয়ে গিয়েছিল, লেট হয়ে গিয়েছিল, তাই আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। সেই জন্য আজকে সকালবেলা এটাও একটা এক্সট্রা কাজ বলতে পারো। যদি আমরা আমাদের খাবারটা ঠিকঠাক টাইমে খাই, মানে যে সময় খাওয়া উচিত সেই সময়ে টাইমে টাইমে খাবার খাই, বা একটুখানি তেল ঝাল মিষ্টি এগুলো বুঝে শুনে খাই, আর তার সঙ্গে ঘরের যে সমস্ত কাজ, যেরকম ধরো বাসন মাজা, ঘর মোছা, এগুলো নিজের হাতে করি কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই, তাহলে এই কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা মানে ওয়েট লসের চান্স আছে, বুঝতে পারলে? মানে ওই কি বলবো, যেরকম জিম টিম গিয়ে ওয়েট লস করায় না, হয়তো ওগুলোতে বেশি এফেক্টিভ হয়, বাট এগুলোতেও কিন্তু কিছুটা হলেও কাজে দেয়, যে নিজের হাতে নিজেদের বাড়ির সমস্ত কাজবাজ করা। কিন্তু আমার ক্ষেত্রে না হয়ে ওঠে না, জানো, বিশেষ করে টাইম মেনটেন করে খাবার তো একদমই খাওয়া হয়ে ওঠে না, একটাই কারণে, ওর যেহেতু নাইট শিফট চলে না, তাই ওর সঙ্গে সঙ্গে আমারও প্রায় রাত জাগা হয়ে যায়, আর সেই কারণে সকালেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ওই যে বললাম 9টা-10টা বেজে যায়, সেই কারণের জন্যই আর কি আমার এই অবস্থা। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আমার রান্নাঘর পরিষ্কার কমপ্লিট, ঘর দড়ি যত পরিষ্কার ছিল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে যাবো স্নানটা করব, স্নান করে এসে এখনো পর্যন্ত ঠাকুরের দিইনি, তো ঠাকুরের দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। আমি জামা কাপড়গুলোকে সাধারণত ব্যালকনিতেই মেলি, ছাদে খুব একটা যাই না, কারণ ছাদের যে দড়িগুলো খাটানো রয়েছে সেগুলো এতটাই নিচু, বড় বড় জামা কাপড়গুলো মেললে না ছাদের মেঝেতে ঠেকে যায়, আর ছাদে তো প্রচণ্ড ধুলো, মানে এতটাই হাওয়া হয় পরিষ্কার করা সত্ত্বেও প্রচণ্ড ধুলো থেকে যায়, সেই কারণের জন্য আর ছাদে গিয়ে মেলি না। তবে যখন অনেকগুলো জামা কাপড় একসঙ্গে হয়ে যায়, ব্যালকনিতে মেলা যায় না, তখন করে যাই, একটু আধটু গিয়ে মেলে দিয়ে আসি। তবে বেশিরভাগ কম জামা কাপড় হলে আমি এখানেই মেলি, মানে আমাদের ব্যালকনিতেই মেলে দিই। আর এত সুন্দর হাওয়া হয় না, মানে মোটা মোটা জিন্সের প্যান্ট যেগুলো ওর রয়েছে সেগুলো পর্যন্ত খুব সুন্দর করে শুকিয়ে যায়। তো চলো, ঠাকুরের দিয়ে নিয়েছি, প্রসাদও তুলে নিয়েছি, এবার একটু চুল টুল আঁচড়ে একটু তেল টেল মাখবো, গা হাত পা একটু ফ্রেশ হয়ে নেব, কারণ নিজের শরীরটাকেও তো চর্চা করতে হবে না। তো স্নান তো করে চলে এসেছি, আর একটুখানি শরীরচর্চা না করলে হয় বলো? আসলে এখানকার ওয়েদারটা এতটাই শুকনো, মানে রুক্ষ শুষ্ক, তোমাদেরকে বলেছি যে সেই কারণের জন্য না গা হাত পাগুলো কেমন একটা হয়ে যায়, তাই একটুখানি করে তেল না লাগালে আমার হয় না, আর আমার স্কিন প্রচণ্ড ড্রাই,
তার জন্য আমার আর কি বলবো, বডি লোশন যেগুলো হয় আর কি গায়ে লাগানোর জন্য বা হাতে পায়ে, সেগুলো আমার লাগালে কোনোই কাজে দেয় না। আর মানে একটুখানি পরে দেখবো আবার শুকনো, যেরকম শুকনো সেরকম শুকনো হয়ে গেছে, সাদা সাদা হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য আমি একটু অলিভ অয়েল ইউজ করি, এই যে অলিভ অয়েলটা ইউজ করি। আর এটা দেখেছি অনেকক্ষণ স্টে করে। আর চলো একটুখানি রেস্ট নেবো, বসবো, তারপরে রান্না করে যাবো। রান্না করতে ওই 12টা নাগাদ ঢুকবো। কমলা লেবুর এই যে খোলাগুলো ছাড়ালাম, তো এগুলোকে আমি ফেলি না, জানো। এগুলো নিয়ে একটা কাজ করি, তোমাদের দেখাচ্ছি। এই যে অ্যাকচুয়ালি এগুলোকে শুকনো করার একটাই প্রধান কারণ, এগুলো মুখে মাখবো বলে। তো কমলা লেবুতে ভিটামিন সি থাকে, যেটা স্কিন গ্লো করতে খুব সাহায্য করে। তো সেই জন্য কমলা লেবুর খোলা থাকলে সাধারণত আমি এটাকে ফেলি না, আমি নিয়ে এটাকে এভাবে শুকনো করে গুঁড়ো করে রেখে দিই। আর এটা দিয়ে কি বানাই সেটা আমি তোমাদেরকে দেখাবো, সেটা দেখতে গেলে অবশ্যই কমেন্ট করতে হবে আমাকে। আর আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে একটা অন্য কোনো ভিডিওতে, সেটা জানতে গেলে তোমাদেরকে ভিডিওটাও দেখতে হবে। ওটা ছাদে রোদে যদি আমি দিয়ে আসি, আমাকে ঘন্টাখানেক রাখতে হবে, একটা দিনও তাও রাখতে লাগবে না, হয়তো 2-3 ঘন্টা রাখলে আমার ওটা এনাফ, মানে শুকনো একদম পুরো করকরে হয়ে যাবে। আমি পাখার তলায় যেহেতু দিয়েছি, আমার 2 দিন থেকে 3 দিন হয়ে যায়, 2 দিন হয়ে গেছে, আজকে দিনটা গেলে 3 দিন হবে। আজকে দিনটা হলে ওটা কমপ্লিট হবে, শুকনো হওয়া মানে শুকনো গুঁড়ো করার মতন আর কি হবে। এই যে দেখছো কমলা লেবুর খোলাগুলো এরকম ভিতরে সাদা সাদা মতন একটা থাকে, তো এই সাদা জিনিসটাকে রাখলে চলবে না। আমি কিন্তু রেখেছি, দেখবে শুকনো করেছি, একদম পুরো সাদাটাকে মানে বার করে দিয়েছি, এই যে দেখছো। তো সাদাটাকে বার করে রেখে দিয়েছি, এটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে শুকনো করেছি। বেশি কিছু না, যে কোনো একটা ধারালো জিনিস নিয়ে একটুখানি এটাকে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে পুরো। এই যে দেখছো কত পরিষ্কার হয়ে গেছে। এগুলোকে এক সাইড করে দিয়েছি, দিয়ে নতুনগুলো এখানে পাশে সাজিয়ে দিচ্ছি। অনেকক্ষণই রেস্ট নিলাম, চলো রান্নাটা আবার করে নিই। একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন অলরেডি 12টা পার হয়ে গেছে। আর বেশি লেট করবো না, কারণ ও আজকে তাড়াতাড়ি যেহেতু উঠে পড়েছে, হয়তো 1:30-2টো নাগাদ খেয়ে নেবে। তো ভাতটাই শুধু করবো, তরকারি একটু গরম করবো, তাতেই হয়ে যাবে। চলো রান্নাটা করার আগে একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিই। বাসন কোসনগুলো মেজে এখানে রেখেছি, তোমরা তো দেখেইছো। তো এগুলোকে একটুখানি পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে এখানে বাকি যে কাটাকুটিগুলো করব। যদিও আজকে সেরকম কিছু কাটাকুটি বা রান্নার মানে জোগাড়ের ব্যাপার নেই, কারণ কালকে ও একটু মাংস এনেছিল আর চিলি চিকেন বানানোর জন্য। আর আমি হচ্ছে গিয়ে চিলি চিকেন করেছিলাম সলিডগুলো দিয়ে, কিন্তু বাকি যেগুলো ছিল মানে হাড়ের যে মাংসগুলো, সেগুলো তো আর রাখতে পারবো না, কারণ আমার তো আর ফ্রিজ নেই যে আমি ফ্রিজে রেখে দেবো, পরে যে কোনো সময় করব। তো সেই কারণের জন্য ওগুলোকে রাখার জন্য কি করেছিলাম, একটু তরকারি করে নিয়েছিলাম। ভাবলাম যে তরকারি করে রাখলে এগুলো একদম ভালো থাকবে। তো সেই কারণের জন্যে আমার আর আজকে সেরকম রান্নার ঝামেলা নেই, শুধু একটু ভাত করলেই হয়ে যাবে বলেছিলাম। তো যাই হোক, সেই তরকারিটাই এখন একটু গরম বসিয়ে দিয়েছি, আর একদিকে নিচ্ছি একটুখানি জাল, ভাত বসাবো বলে। আর হ্যাঁ, ভাত করার একটা নিয়ম বলে দিই, এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। অনেকে কি করে, আগে জলটা ফুটিয়ে নেয় হাঁড়িতে ভালো করে, তারপর জলটা ফুটে ওঠার পরে চালটা ধুয়ে ওতে দিয়ে দেয়, তারপর যখন ফুটে ওঠে তখন ওর গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়ে ভাত হয়ে গেলে ভাত উবুড় করে নেয়। তবে আমি কি করি বলো তো, আমি একেবারে চালটাকে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যেই আমি একেবারে জলটা দিয়ে সেটা বসিয়ে দিই, দিয়ে যতক্ষণে জলটা ফুটবে ততক্ষণে চালটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবারে ফুটে উঠলে গ্যাসটাকে অফ করে দিলে এর মধ্যে গরমে থেকে থেকেই ভাতটা হয়ে যায়। এরকম করলে কি হয় বলো তো, সময়টাও অনেকটা কম লাগে, উপরন্তু গ্যাসটাও কম বাঁচে, আর ভাতটা কিন্তু ঘেটে যাওয়ার কোনো চান্স থাকে না। মানে যখন আমি কমিয়ে দিয়ে ফোটাবো, তখন না মনে না থাকলে ভাতটা কিন্তু ঘেটে যাওয়ার চান্স থাকে। কিন্তু এভাবে করলে যদি মনেও না থাকে, দেরিতেও এসে দেখি, তাও দেখবো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়ে আছে, মানে কোনো রকম ঘেটে বা গলে যাওয়ার চান্স নেই, কারণ যেহেতু গ্যাস তো অফ করা, সেই জন্যে। তো চলো এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি মানে গরম করার জন্য। আর দিনকে রাত্রিবেলা যখন করেছিলাম, কি মশলা দিয়েছি না দিয়েছি অত মনে নেই, তো সেই কারণের জন্যই এতে একটু টেস্ট করে বাকি যে মশলাগুলো দিলাম, একটু ধনেপাতা কুচিয়ে, একটু মিট মশলা, একটু গরম মশলা, একটু ম্যাগি মশলা, নুন, লঙ্কা, হলুদ সামান্য পরিমাণে সব কিছু দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে
এটাকে ঢেলে নেব। তো দেখলে তো আমার ভাতটা ফুটে উঠতে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এর মধ্যে থেকেই ভাতটা হয়ে যাবে। তো চলো, এদিকে আমার এটাও তরকারিটাও একদম রেডি হয়ে গেছে। একটু পরে এসে শুধু ভাতটা চেক করে নিলে আমার ব্যাস রান্না আজকের এর মতন কমপ্লিট। তো ভাতটাকে দেখলাম যখন একটু মানে সামান্য 1 ফুট মতন বাকি আছে, এরকম যখন থাকবে তখন ভাতটাকে গ্যাসটাকে আরেকবার জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটে উঠলে অফ করে ফ্যান ঝরিয়ে নেব। আর ওই যে সামান্য বাকিটুকানি গরমে থেকে থেকে একদম পুরো ঝরঝরে সুন্দর ভাত হয়ে যাবে। খেতে বসবো, স্নান করতে যেতে বলেছি, অনেক কষ্টে তাড়াতাড়ি স্নান করতে গিয়েছে, একটু পরে একটা মিটিং আছে, মিটিংয়ে বসবে বলেই তাই জন্য এত ঘুরপাড় করছে। তো ততক্ষণ ঝট করে একটু জলগুলো ভরে নিই। আমি যখন বাড়িতে মানে আমার ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, জানো তো, তখন জল আনার ডিউটিটা আমারই ছিল। অ্যাকচুয়ালি তখন রান্না বান্নার দিকে আমি খুব একটা যেতাম না, তো তাই রান্নার ডিপার্টমেন্টটা ছিল দিদির, আর আমি টুকটাক করতাম, বাট জল আনার ডিপার্টমেন্টটা ছিল আমার, আর আমার সেটা করতে খুব ভালোই লাগতো। বেশ জল এনে ভর্তি ভর্তি করে রাখবো, আমার জল খালি খালি দেখতে কেন জানি না ভালো লাগতো না, মনে হয় যেন জলটা ভর্তি থাকলে সব কিছু ঠিকঠাক আছে। কেন, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, জলটা ভরে নিয়েছি, আর এখানে জল আনার ডিউটিটা হচ্ছে আমার বর্মশায়ের। তবে এখানে নিচে একটা জলের এটিএম আছে, সেখানে তুমি যেমন টাকা দেবে সেই অনুযায়ী তুমি সেরকম জল পাবে। আমি যে ড্রাম থেকে জল ভরছিলাম, এই ড্রামটা পুরোটা 10 টাকা করে। তো এরকমই যে যেরকম টাকার প্রয়োজন সে সেরকম টাকা দিয়ে জল নিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, যে আমি যে চাদরটা করছিলাম, চাদরটা কতটা বাকি আছে সেটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখনো কাজ করছি এটাতে, তো দেখাই তোমাদেরকে চাদরটা কিরকম দেখতে লাগছে। এই যে সবে এক সাইডের একটুখানি হয়েছে, এই যে দেখো, এখনো ধরো অনেকটাই বাকি আছে। তো কমপ্লিট হয়ে যাক, গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো জিনিসটা কেমন হয়। তো প্রথমে এই শেপটা করছিলাম, এই যে রাউন্ড রাউন্ড মতন, এই জিনিসটা রাউন্ড মতন একটা শেপে করছিলাম এটা। তো তারপর দেখলাম রাউন্ডের থেকে এই ভি শেপটা বেশি সুন্দর লাগছে দেখতে, তো সেই জন্য ওটা চেঞ্জ করে আবার এই ভি শেপটা করেছি। মানে যতটা কমপ্লিট হওয়ার পর যখন পাতবো তখন কেমন লাগে আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা আমার বলতে পারো একটা মনের ইচ্ছে ছিল যে সব জায়গায় এই যে নকশি কাঁথাগুলো দেখি, যারা নকশি কাঁথা বানায় বেসিক্যালি তাদেরকে দেখি কত সুন্দর সুন্দর নকশি কাঁথা বানায়। আর নকশি কাঁথাগুলোর দামও দেখেছি প্রচুর, প্রায় 4000 5000 টাকার দামেরও আছে, এক একটা তো 8-10 হাজার টাকার কাছে দামেরও আমি দেখেছি যেগুলো নকশি কাঁথা। অনলাইনেও বেসিক্যালি নকশি কাঁথাটা পাওয়া যাবে, মানে যায় না, আমি যেটা দেখেছি, মানে পাওয়া যায় না বলতে কি সেরকম হয়তো ওয়েবসাইট খুঁজলে পাওয়া যাবে, বাট এই যে ফ্লিপকার্ট মিশো এখানে ঠিক মনের মতো নকশি কাঁথা পাওয়া যায় না। তো আমি ভাবলাম যেহেতু এমব্রয়ডারি কাজ আমি জানি, তো সেই জন্য একটা নিজে চেষ্টা করে দেখি না কেমন বানাতে পারি। আর এটা বেসিক্যালি কাঁথা নয়, এটা চাদর বিছানায় পাতার জন্য। আর আমার সত্যি কথা বলতে আমার সাদা কালারটা কেন জানেন এখন করে খুব পছন্দের একটা কালার হয়েছে। এটা এখন আপাতত সাইডে থাক, এখন করছি না, এখন আমার একটু ভিডিও এডিট করার আছে, সেটা আমি কমপ্লিট করে নেবো, তারপরে বসে বসে এটা করবো। আবার বিকেলের দিকে যাবো, একটু বাজারে বার হবো। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা বার হয়ে পড়েছি একটুখানি বাজার করার জন্য। তো উপরে যেখানে যাই বাজার করতে, তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো না দেখে থাকলে অবশ্যই করে ভিডিওটা দেখে নিও। তো আমরা সেখানেই যাচ্ছি। রাস্তার ধারেই যে সিঁড়িটা রয়েছে না, এই সিঁড়ি দিয়ে উঠতে আমার খুব ভালো লাগে। কি সুন্দর আশপাশে গাছগুলো থেকে হাওয়া হয়, আর একটা অন্যরকম মনে হয় যেন। সেই জন্য আমি যখন এই রাস্তা দিয়ে উপরে উঠি তখন বেসিক্যালি এই সিঁড়ি দিয়েই উঠি। আমার তো খুব ভালো লাগে, আর আমার বর্মশায়ের তো আমার থেকেও বেশি ভালো লাগে, ও তো আরও বেশি পছন্দ করে। তো বাজারে চলে এসেছি, কিছু প্রয়োজনীয় জিনিস নেব যেগুলো কেনার মানে প্রয়োজন। তবে আজকের বাজারটা যেন একটু বেশি ভর্তি ভর্তি দেখছি। অন্যদিন দেখি 2টো করে লাইন থাকে সবজি বাজারের দোকানগুলো, তবে আজকের দেখলাম 3টে লাইন, মাঝখানে আরও একটা লাইন দিয়ে দোকান বসেছে, আর প্রচুর জিনিসপত্র রয়েছে। তবে এখানে একটা জিনিস আমি দেখলাম, সেটা তোমাদেরকে একটু দেখাই।
এই যে এটা, তো এটা হলো ঘাস কড়াই, মানে আমরা যে ধরনের কড়াই খাই না ওই রকম ধরনেরই একটা জিনিস। এই কড়াইগুলোকে ওরা মানে কাঁচাও খায়, আবার এই যে পাতা যেগুলো দেখলে ওগুলোকে এমনি শাকের মতন করে রান্না করেও খায় অনেকে। তো আমি এটা প্রথমে বুঝতে পারিনি জিনিসটা কি, বাট দেখে তারপরে বুঝলাম যে ওটা আসলে ঘাস কড়াইয়ের মতনই জিনিস। অনেকে দেখলাম কাঁচা খেতেও যাচ্ছে, মানে বাজারের মধ্যে আর কি। তো চলো এবারে চলে এসেছি এখানে এই আনারসগুলোর দাম নিয়েছে কত জানো, 100 টাকা 120 টাকা। যে আনারসগুলো আমাদের ওখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 50 টাকা 60 টাকা বা 70 টাকাও নেয় অনেকগুলো, সেগুলো এখানে এসে দেখছি 100 টাকা 120 টাকা। তবে এরা কেটে মশলা মিশিয়েই দেয়, আর আমরা ভাবলাম যে এটা একবার ট্রাই করে দেখি কেমন খেতে হয় মশলা টশলা দিয়ে। তো বাজার করে চলে এসেছি, কতগুলো বাজার করে এনেছি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো এইগুলো এতগুলো বাজার করে নিয়ে এসেছি, মোটামুটি 500 টাকার মতো বাজার হয়েছে আজকে। আনারসটা একটু বার করে খাই আর ওটা টেস্ট করে দেখি যে আদৌ ওটা কেমন মানে মিষ্টি কিনা। কি মনে হতে আমি এটাতে আর মশলা মেশাতে বারণ করলাম, বললাম যে না থাক মশলাটা দিতে হবে না। তবে কেটেছে কি সুন্দর করে দেখো, ঠিক যেন ফুলের মতো লাগছে, তাই না? সত্যি সত্যি খুব মিষ্টি একদম, মানে এক কথায় বলতে গেলে মানে চিনি মেশানো আছে, এত মিষ্টি। ঠিক কথাই বলেছে, এটা সত্যি খুব সুন্দর আনারসটা। তো চলো বাই বাই, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। বাই বাই।